যাচ্ছ যেহেতু ফরজ গোসল করে পবিত্র হয়ে বেরো। বেঁচে ফিরবা নাকি মরে যাবা জানি না, লাশ পাবো নাকি না সেটাও জানি না। এরকম একটা পরিস্থিতিতে মানে একটা বাবার মনে কি চলতে পারে বা আমার ভিতরে কি চলতেছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কি ঘটেছিল নরসিংদীতে? নরসিংদীর প্রতিটি মোড়ে মোড়ে যে সকল ছাত্র যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা কথা বলেছি তাদের সাথে, জানতে চেয়েছি তাদের 24-এর স্মৃতি কথা। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। আমার আন্দোলনের ঘটনাটা একটু ইন্টারেস্টিং, একটু সবার চেয়ে হয়তো বা ভিন্ন, অথবা অনেকেরটা আমার চেয়ে বেশি ভয়ঙ্কর হইতে পারে এক্সপিরিয়েন্স। তো আমার জীবনে এর আগে একটা এক্সপিরিয়েন্স ছিল ছোটখাটো একটা আন্দোলন করার। তো আমি নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, যেটাকে নরসিংদীর মানুষ সাটিরপাড়া গার্লস বলে চিনে। তো আমার স্কুলে আমাদের জমায়েত, ছাত্রদের জমায়েত করতাম হচ্ছে মেইনলি সাটিরপাড়া গার্লস স্কুলের সামনে, শহীদ মিনারের সামনে। সাটিরপাড়া থেকে আমি সমন্বয়ক বলে না, সমন্বয়ক হওয়ার আগেই আমি সাটিরপাড়া থেকে এরকম নিজের উদ্যোগে নোটিশ তৈরি করে আমাদের সাটিরপাড়া গার্লসের যে মেয়েরা ছিল এবং সাথেই সংলগ্ন কালীকুমার স্কুল, তো কালীকুমার স্কুলের যে ছেলেরা ছিল সবাইকে একসাথে জমায়েত করে তারপরে হচ্ছে আমাদের যেই নির্দেশনা অনুযায়ী ভ্যানুগুলাতে নিয়ে যেতাম। তো আমার আন্দোলনে আসার যাত্রাটা যেরকম ছিল, আমি আন্দোলন চলাকালীন অবস্থায় রূপগঞ্জে থাকতাম। তো রূপগঞ্জ থেকে আমি প্রতিদিন ভোরে সকাল 6টা 5:30 এমন টাইমে নরসিংদীর দিকে মুভ করতাম, নরসিংদী আসতাম, এসে আন্দোলন শুরু হওয়ার আগ পর্যন্ত নানু বাসায় থাকতাম, থেকে পোলাপান মানে আমাদের ছাত্রদেরকে জমায়েত করতাম। পরবর্তীতে ওই সাটিরপাড়ার গার্লসের স্কুলের সামনে থেকে ছাত্র জমায়েত করে পরবর্তীতে ভ্যানুতে নিয়ে যেতাম। তো আমরা সবাই জানি 18 তারিখে নরসিংদী জেলায় আমাদের তাহমিদ সহ অনেক ভাইয়েরা শহীদ হয়েছে এবং সর্বোচ্চ আহত এবং নিহত কিন্তু 18 তারিখে হয়েছিল। তো 18 তারিখে আমার সাথে যেই ঘটনাগুলো ঘটেছিল সেটা হচ্ছে আমি 18 তারিখে সাটিরপাড়া গার্লস স্কুল থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে জেলখানার মোড় অর্থাৎ তাহমিদ চত্বর, বর্তমান তাহমিদ চত্বরে আমাদের ভ্যানু ছিল। তো সেই পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা ওখান থেকে রওনা হই। তো রাস্তাঘাটে তো বিজিবি, পুলিশ, র্যাব একটু পরে পরে হানা দিচ্ছিল, আমরা এখানে সেখানে যাচ্ছিলাম। পরবর্তীতে আমরা যখন তাহমিদ চত্বরের কাছাকাছি আসি, এইখানে জেলখানার মোড় যে ওভারব্রিজটা, আমি তাহমিদ চত্বর ভ্যানুতে পর্যন্ত পৌঁছাতে পারিনি। ওভারব্রিজের কাছাকাছি আসার পরই হচ্ছে একটা রেলওয়ে ট্র্যাক আছে, এই ট্র্যাকের এখানে যখন আমি ছিলাম তখন পুলিশ হচ্ছে ওই পাশ থেকে টিয়ার শেল মারতেছিল সমানে, তারপরে হচ্ছে আমাদের উপরে ছাত্রলীগ ককটেল মারতেছিল। তারা হচ্ছে এই জেলখানার মোড়ে ওভারব্রিজের উপর থেকে তাহমিদ চত্বরে যাচ্ছিল স্লোগান দিতে দিতে, আওয়ামী লীগের স্লোগান দিতে দিতে। তো তারা উপর থেকে আমাদের উপরে ককটেল মারতেছিল, পাথর মারতেছিল, আমরা যারা নিচে ছিলাম তাদের উপরে। আমি ওখানে দাঁড়ায় থাকা অবস্থায় আমার বরাবর সামনে কিছু ভাইয়ারা ছিল, আমি ছিলাম, আমি সহ আরো 6-7 জন মেয়ে ওখানে ছিলাম। আরো বাকি যারা ছিল আমার টিমে যারা ছিল তারা সবাই আসলে পুলিশের গুলি আর টিয়ার শেলের কারণে সবাই মানে একসাথে না থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, আলাদা হয়ে গেছিল। তো পরবর্তীতে যেটা হয়েছে, আমার সামনে যে ভাইয়ারা ছিল তারা তো আসলে মানুষের রক্ত গরম ছিল তখন, বিবেক আবেগ বেশি কাজ করছে। তো তারা পুলিশ যেখান থেকে গুলি করতেছিল আমরা যাতে ভেন্যুতে পৌঁছাতে না পারি সেজন্য কিন্তু আমাদেরকে এই সাইড থেকে আটকাচ্ছে, আর যারা ভেন্যুতে ছিল তাহমিদ চত্বরে তাদেরকে তো মানে গুলি করতেছে। তো তখন হচ্ছে আমার সামনে ভাইয়াগুলাকে মানে আমার বরাবর সামনে যে ছেলেটা ছিল সে সামনের দিকে দৌড় দেয়, কারণ আমি পিছন থেকে বলতেছি ভাইয়া দৌড় দিও না, সে দৌড় দেয়। অ্যান্ড অপোজিট সাইডের থেকে যে পুলিশ ছিল উনি সরাসরি ওর গায়ে গুলি করে। মানে অবস্থাটা এরকম ছিল যে এই ভাইয়াটা যদি ওখানে না থাকতো তাহলে ওই গুলিটা এসে আমার গায়ে লাগতো।
এন্ড গুলি করার সাথে সাথে ভাইয়াটা ওখান থেকে পড়ে যায়। পরবর্তীতে এই দৃশ্যটা দেখার পরে আমরা আশেপাশে যারা ছিলাম সবাই কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে যায় যে আসলে কি হয়েছে। পরে সবাই দেখলাম ভাইয়াটাকে ধরে টরে একটা ভ্যানে উঠাইলো, উঠায় ভাইয়াটাকে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে গেল। এরই মধ্যে মানে 15 মিনিটের মধ্যে দৃশ্যটা আমি বলি, আমি 15 মিনিটের মধ্যে 7 থেকে 8টা ভ্যান যেতে দেখছি, ভ্যান আর রিক্সা করে ছেলেদের লাশ। আমি তাহমিদের লাশও ওখানে দেখছি, একটা ভ্যানের উপরে তাহমিদের লাশ দেখছি, আর হচ্ছে কয়েকটা রিক্সার মধ্যে এরকম 3-4 জন করে মানে ছেলেগুলা, মানে আমি জানি না ওরা কয়জন বেঁচে ছিল কয়জন মারা গেছিল, ছেলেগুলার নিথর দেহ এরকম পড়েছিল, রিক্সাওয়ালা রিক্সা নিয়ে যাচ্ছিল, হসপিটালে যাচ্ছিল। তো 18 তারিখে আরেকটা বিষয় আমি যেটা দেখেছি, মানে এটা ছিল আমার লাইফে সবচেয়ে ভয়াবহ, মানে আমি মনে হয় কুরবানি ঈদেও এত রক্ত ঝরতে দেখি নাই, 18 তারিখে আমি যে পরিমাণ রক্ত ঝরতে দেখছি। তো আমি যখন আমি একটু চেষ্টা করছিলাম আমি চত্বরে পৌঁছানোর ভেন্যুতে, তখন আমি ওই পর্যন্ত যেতে যেতে দেখি কি একটা অ্যাম্বুলেন্সে করে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, হ্যাঁ মিছিলের মাঝখান দিয়ে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, হঠাৎ করে দেখি অ্যাম্বুলেন্সের দরজাটা খুলে ফায়ারিং শুরু হলো। সেটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর এবং মানে দ্যাট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড যে এরকম কোনো কিছু ঘটবে। ছাত্ররাও কেউ এক্সপেক্ট করে না। ওই আমার যেটা মনে হয় ওই গুলিতে সবচেয়ে বেশি মানে অনেকেই আহত হয়েছে, কারণ তখন পালানোর সুযোগটা ছিল না, কেউ জানতো না যে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে এসে কেউ আমাদের উপর আক্রমণ করতে পারে। তো 18 তারিখে আমি যেমনটা বলেছি যে আমি রূপগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে ডেইলি সকালবেলা নরসিংদী এসে আন্দোলন করতাম। তো 18 তারিখের ঘটনা, 17 তারিখ থেকে আমি মানে আন্দোলনে আসবো রেডি হচ্ছি, বাবা দিবে না নিষেধ করছে। তো বাবা বাড়িতে গাছ কাটাইলো, গাছ থেকে বাবা নিজে লাঠি বানাইলো, বানায় তারপরে আমাকে 6-7টা লাঠি এনে দিয়ে বললো যে মা নাও। যখন বাবা দেখতেছে 18 তারিখে সকালে যখন দেখতেছে আমি আসলেই আন্দোলনে যাব, তখন আমার বাবা আমাকে হাতে ধরে বলতেছে বেরোয়ার সময় যে মা যাচ্ছ ফিরবা না কিনা আমি জানি না, তোমার চেহারা আমি দেখবো না কিনা আমি জানি না, যাচ্ছ যেহেতু ফরজ গোসল করে পবিত্র হয়ে বেরো, বেঁচে ফিরবা নাকি মরে যাবা জানি না, লাশ পাবো না কিনা সেটাও জানি না। এরকম একটা পরিস্থিতিতে মানে একটা বাবার মনে কি চলতে পারে বা আমার ভিতরে কি চলতেছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু এইসব কথার পরেও আমি পবিত্র হয়ে আমি এরকম ধারণা নিয়ে বেরোইছি যে আমি যে বেরোচ্ছি আমি ফিরতে পারবো না। হয়তোবা তাহমিদের জায়গায় আমি থাকতে পারতাম, হয়তোবা আমি আর কখনো না ফিরতে পারতাম। জুলাইটা আসলে মানুষের আবেগ, আবেগের জায়গাটা কেন হয়েছে হয়তোবা আমি উপলব্ধি করতে পারি। আমাদের প্রত্যেকটা ভাইয়েরা যারা রাস্তায় নামছে কেউ জানতো না যে তারা বেঁচে ফিরতে পারবে কিনা। আমরা কেন এই আন্দোলন করেছি? মাতৃভূমির জন্য, আমাদের এই দেশের জন্য। নিজের জানের চেয়ে বেশি আমরা এই দেশকে প্রায়োরিটাইজ করেছি। আমরা চেয়েছি একটা সংস্কৃত বাংলাদেশ, একটা নতুন একটা বাংলাদেশ দেখতে পাবো, যেইখানে গুম খুন চাঁদাবাজি টেন্ডারবাজি নাশকতা এরকম কোনো কিছু থাকবে না। একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, সেই জন্যই মূলত জুলাই হয়েছে। 24-এর আন্দোলন শুধুমাত্র একটি সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন একটি দেশ গড়ে তোলার আন্দোলন। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন।